এবারে বিস্তারিত। রাজধানীর পাড়ায় পাড়ায় বাসাবাড়ি ও দোকানে রাতের ব্যাপক লুটপাট ও ছিনতাই হয়েছে। শোরুম ভেঙে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে থানার সেবা। 999-এ ফোন করেও কোনো সেবা পাওয়া যাচ্ছে না। এই সুযোগে দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে বাসাবাড়িতে ঢুকে ভয় ভীতি দেখিয়ে ডাকাতি করে। ভীতিকর এই অবস্থায় মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এলাকার হাজারো বাসিন্দার রাত কেটেছে নির্ঘুম। মিজান শাহজাহানের রিপোর্টে বিস্তারিত। এই রাত ঘুমানোর নয়, পরিবারের সদস্যদের হেফাজতে, জানমালের নিরাপত্তায় জেগে থাকুন। যার যা আছে তাই নিয়ে পাহারায় নেমে পড়ুন। মধ্যরাতে মসজিদের মাইক থেকে এমন ঘোষণা দেওয়া হচ্ছিল মোহাম্মদপুরের চন্দিমা হাউজিংয়ে। এরপর পরে স্থানীয় বাসিন্দারা নিজের ও পরিবারের নিরাপত্তায় বাঁশের লাঠি হাতে নিয়ে বের হয়ে আসেন রাস্তায়। শত শত নারী পুরুষ খুঁজতে থাকেন ছিনতাইকারী ও লুটেরাদের। বিভিন্ন ভবন ও অ্যাপার্টমেন্টের সামনে পাহারাও বসান তারা। সারা রাত জেগে এলাকা নিরাপদ রাখার এই কাজ করেন তারা। শুধু মোহাম্মদপুর নয়, নবীনগর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, আবাসিক এলাকা সহ নগরীর অনেক পাড়া মহল্লায় এমন পরিস্থিতি ছিল ভোর পর্যন্ত। এর আগে সন্ত্রাসীরা দলবদ্ধভাবে চাপাতি সহ বিভিন্ন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে বাসা বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। অন্তত 20টি বাড়ি লুট করে তারা। মোহাম্মদপুর রিং রোডের বেশ কিছু দোকানও লুট করে। ফলে ওই এলাকার হাজারো ব্যবসায়ী ও বাসিন্দা নির্ঘুম রাত কাটান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর পরিস্থিতি আজ প্রায় স্বাভাবিক। খোলা রয়েছে অফিস, ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা কম। আসাদগেট এলাকায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। মিজান, কি অবস্থা দেখছেন রাজপথে? ট্রাফিক ব্যবস্থাপনা কি সুশৃঙ্খল হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। অর্পা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি আসাদ গেটে। আজকে থেকে ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট স্বাভাবিক হয়েছে। আপনি জানেন যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা যে বেশ কয়েকদিন ধরে তারা দায়িত্ব পালন করছিল না, ফলে ট্রাফিক বিভাগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যে রাস্তাঘাটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু গতকাল কিছুটা উত্তরণ হয়ে আসে। আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তো নিয়ন্ত্রণ করছেন, তাদের সাথে যুক্ত হয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অর্পা, আপনি জানেন যে গতকালই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা। একই সাথে তারা ঢাকা শহরে যে সমস্ত কেপিআইভুক্ত এলাকা রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সরকারি যে সমস্ত স্থাপনা রয়েছে, সেগুলোকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সমস্ত স্থাপনাকে কেপিআই বলা হয়, এগুলো নিরাপত্তার দায়িত্ব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে। আজকে কিন্তু তারা সেভাবেই সকাল থেকে কাজ করছেন। এবং আপনি জানেন যে বিদায়ী শেখ হাসিনার সরকার বুধবার পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি কিন্তু গতকাল থেকে বাতিল হয়ে গেছে। অর্থাৎ গতকাল থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি অফিস আদালত স্বাভাবিক নিয়মে সকাল 9টা 5টা যেভাবে চলার কথা সেভাবেই চলছে। এবং আজকেও কিন্তু সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের অনেক চাপ। আমি যখন কারওয়ান বাজার থেকে ফার্মঘাট হয়ে সংসদ ভবন এলাকা, আসাদ গেট এলাকা, এমনকি গণভবনের আশপাশের এলাকা আমি ঘুরে দেখেছি, আমি দেখেছি যে সড়কে যথেষ্ট যানবাহনের চাপ রয়েছে। এবং এটা বলা যায় যে অন্যান্য দিন যেভাবে চাপ থাকে সেভাবেই চাপ রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি রয়েছে। এখানে যেসব শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে আমি কথা বলছি। তারা বলছেন যে এখানে ট্রাফিক ব্যবস্থাকে তারা ঢেলে সাজানোর জন্য কাজ করছেন, কিন্তু যেহেতু এটি যুগের পর যুগ তারা এই দায়িত্ব পালন করবেন না, সেজন্য পুলিশ বাহিনীকে কিভাবে ঢেলে সাজানো যায়, যারা বিশৃঙ্খলার সাথে জড়িত, স্বৈরাচারী সরকারের নাশকতার সাথে জড়িত, সেই সমস্ত কর্তৃত্ববাদী পুলিশ সদস্যদের বাদ দিয়ে অন্য পুলিশ সদস্যদের দিয়ে
পুলিশ কিভাবে পুনর্গঠন করা যায়। তারা বলছেন যে গতকাল যেহেতু অতিরিক্ত আইজিপি মইনুল হককে পুলিশ প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তার নেতৃত্বে পুলিশ বাহিনী কেমনভাবে ঢেলে সাজানো হোক, যেন ডিএমপির যে ট্রাফিক বিভাগ রয়েছে সেটি যেন আবার সে পুরনো শৃঙ্খলায় ফিরে আসে, এটি বলছেন এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে তারা বলছেন যে এই দেশের এই অবস্থার সুযোগ নিয়ে যারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করছেন, নাশকতা করছেন, তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য তারা বলছেন। অর্পা, আমি কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে আমি যখন আসাদ গেট থেকে কথা বলছি তখন ধানমন্ডি 32 নম্বরে আবারও নতুন করে আগুন লাগানো হয়েছে এবং এটি নাকি দফায় দফায় লাগানো হচ্ছে। তারা বলছেন যে নাশকতাকারীরা ছাত্র আন্দোলনের যে কাঙ্ক্ষিত সুফল সেটি যাতে দেশবাসী না পায় সেজন্য অপচেষ্টা করছেন। এই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিশেষ করে সেনাবাহিনী যেন তৎপর হয় সেজন্য তারা আমাদের প্রতি আমাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে তারা অনুরোধ জানিয়েছেন। অর্পা, এই হচ্ছে আমার কাছে ঢাকা শহরের সার্বিক অবস্থা। অর্পা। মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর আসাদগেট এলাকা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 15 সদস্যের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। আগামী 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংকট উত্তরণে আজ রাতেই ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরতে পারেন বলেও জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ মামুনের ক্যামেরায় রিপোর্ট করছেন আলদিন সজীব। সারা বাংলার ছাত্র নাগরিক তো বটেই, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এবং আন্তর্জাতিক নানা মহল তাকিয়েছিল এই মুহূর্তের জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়কের প্রায় 6 ঘন্টার বৈঠক বঙ্গভবনে। কখন আসবেন বাংলার ইতিহাস বদলানো ওই বীররা? কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? তার সঙ্গী বা হবেন কারা? দিনভর এমন অনেক প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের পর্দায় চোখ কোটি কোটি মানুষের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়করা অবশেষে এলেন। আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি, এখানে মেয়ে সমন্বয়করাও রয়েছেন। খুব সম্ভবত যে তথ্য আমরা জানতাম সেটাতে এখানে 13 সমন্বয়ক কথা বলেছেন। জানালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হবেন দেশের বর্তমান অভিভাবক। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সে নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। মূলত আলোচনা করেছে তো 4 জন, তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। যখন স্বাধীন বাংলায় স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ, তখনও সারা দেশের জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয়, কলেজের সব সমন্বয়ক ও ছাত্র জনতার প্রতি আহ্বান, শান্ত হন সবাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক
পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। প্রাথমিক তালিকার কথা বলেছেন, আমি এটা একটু বলে দেই, আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকার এসব বিষয়ে আলোচনা চলছে। এটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজিম উদ্দিন এবং ব্যবসায়ী নেতা একে আজাদ বৈঠকে অংশ নেন। এই হলো সেই বীর তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করলো, তারা বাংলাদেশকে দিল একটা স্বৈরাচার মুক্ত স্বদেশ। তাদের জন্য এদেশের প্রত্যেকটা মানুষ এখন গর্ব করছে। কেউ যেন এই সুযোগে দেশকে ভুল পথে নিতে না পারে, সেজন্য শহর বন্দর, পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব দেন দেশের মুক্তিকামী ছাত্র নাগরিকদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হতে সম্মতি জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শিগগিরই বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ জানান। আজ ফ্রান্স থেকে দেশের পথে রওনা হবেন তিনি। এই মুহূর্তে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা তার প্রথম কাজ হবে বলেও জানান ডক্টর ইউনূস। বাংলাদেশি আন্দোলনকারীরা দেশ জুড়ে অরাজকতা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024 সালে এসে নতুন করে স্বাধীনতা উপভোগ করতে গিয়ে তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বঙ্গবন্ধুর মুরাল ভাঙা সহ গণভবন ও সংসদ ভবনে অরাজকতার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন। বলেন, দীর্ঘদিনের অপশাসনের কারণেই মানুষ এমন আচরণ করছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির উপপ্রেস সচিবের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও জানিয়েছে বঙ্গভবন। দীর্ঘ 6.5 বছর পর কারামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দণ্ডাদেশ মওকুফ করে তাকে মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে দলীয় প্রধানের মুক্তির খবরে উল্লাসে মেতে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। সবার প্রত্যাশা শীঘ্রই জনসম্মুখে আসবেন প্রিয় নেত্রী। এদিকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাচ্ছেন মনিরুল হাসান বিস্তারিত। বিএনপির প্রাণভোমরা বেগম খালেদা জিয়া এখন মুক্ত। 6.5 বছর পর রাষ্ট্রপতি দণ্ডাদেশ মওকুফ করে বেগম জিয়াকে মুক্তির নির্দেশ দেন। এমন খবরে উল্লাস ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উল্লাস প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা। গুরুতর অসুস্থতা নিয়ে কখনো গুলশানের বাসায়, আবার গভীর রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া, গেল কয়েক বছর ধরে এমনটিই যেন হয়ে উঠেছিল বেগম জিয়ার নিয়তি। দুর্নীতির অভিযোগে 2 বছর কারাবন্দী থাকতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। 2020 সালে করোনা মহামারীর শুরুতে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে বাসায় থাকার অনুমতি দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই ঈর্ষণীয় জনপ্রিয়তা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার পর 1991, 96 ও 2001 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে বিরোধী দলীয় নেত্রীর ভূমিকায় ছিলেন বেগম জিয়া। প্রায় 40 বছর ধরে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে রাজনৈতিক নানা চড়াই উচ্চাই পেরিয়ে বিএনপিকে শক্ত ভিত তৈরি করে দিয়েছেন বেগম জিয়া। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়েছে। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতা বাদ দিয়ে শান্ত থেকে বিজয় উৎসব করার কথা বলেন তিনি। সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের কোনো সংখ্যালঘু মানুষ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করা বিএনপি নেতাকর্মী সহ সবার দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার, আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার, আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের গণতান্ত্রিক প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক
শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্যে জানানো হয়। এতে বলা হয়, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ প্রজ্ঞাপনটিতে সই করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশবাসীকে শান্ত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত আইজি একেএম শহীদুর রহমান। রাজধানীতে পুলিশ অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশকে গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে সাবেক স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ সব পুলিশ কর্মকর্তাদের আইনের মুখোমুখি করে বিচার করা হবে বলেও জানান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা। শিক্ষার্থীদের বিজয়যাত্রার মধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন থানায় হামলা ও নাশকতা চালায় দুর্বৃত্তরা। পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের হিসেবে হত্যা করা হয়েছে বহু পুলিশ সদস্যকে। এতে অনেকটাই মনোবল হারিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা আত্মগোপনে যাওয়ায় ভেঙে পড়েছে বাহিনীর শৃঙ্খলা। এমন অবস্থায় পুলিশ হত্যার বিচার চেয়ে 9 দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের সদস্যরা। ফলে থানায় মিলছে না কোনো ধরনের সেবা, সড়কেও নেই ট্রাফিক নিয়ন্ত্রণকারী পুলিশের সদস্যরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসে চাকরিচ্যুত ও পুলিশের নিগৃহীত কর্মকর্তাদের সাথে নিয়ে জরুরি এই সংবাদ সম্মেলন ডাকেন পুলিশ সদর দপ্তরের সদ্য সংযুক্ত অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান। এতে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এখন পুলিশ বাহিনীর দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়, এবং এই কাজটি যাতে আমরা খুব দ্রুত সম্পন্ন করতে পারি সেই জন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন, এবং আমরা যাতে জনগণকে যে সেবা দেওয়ার জন্য যে আমরা যে কমিটেড সেই সেবা যেন দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। বিশৃঙ্খলা হলে দেশের মানুষের কষ্ট হবে এবং শিক্ষার্থীদের অর্জন বিনষ্ট হবে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। যাদের উপর সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে আছেন বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। দ্রুতই আমরা চেষ্টা করতেছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। থানাগুলোকে জনসাধারণের সেবা দেওয়ার উপযুক্ত করে তুলতে সবার সহযোগিতাও চান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে তিনি এখন আছেন ভারতে। বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন বলেও ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, সেখানে তার সঙ্গে কথা হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের, সঙ্গে ছিলেন আরও সামরিক কর্মকর্তারাও। পরে তাকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে শেখ হাসিনার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে সোমবার দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন। এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলায় পৌঁছান তিনি। পরে সেখান থেকে বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্দন এয়ারবেজে নামেন। বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চাইলেও যুক্তরাজ্য থেকে এখনো কোনো সবুজ সংকেত মেলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আর কখনোই রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শপথ ভঙ্গের অভিযোগে কয়েকজন বিচারপতির পদত্যাগ দাবি করেন। একই সাথে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সহ সারা দেশের রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান বিএনপিপন্থী এই আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। এর মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সহ অনেক আদালতে বিচারকরা রাজনৈতিকভাবে বিচার করে তাদের শপথ ভঙ্গ করেছেন। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান বার সভাপতি। যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করব পদত্যাগ করার জন্য। দয়া করে পদত্যাগ করুন। আপিল ডিভিশন হোক, হাইকোর্ট ডিভিশন হোক, ইট ডাজন্ট ম্যাটার। না হলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব। জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব। অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে অনতিবিলম্বে, এবং জেলা পর্যায়ে পিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়েছেন। তাদের গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিকার হক বলেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ভারতের কাছে ফেরত চাওয়া যাবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন এবং তার নামে যদি এখন মামলা হয়, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধের ট্রাইব্যুনাল, সেইটাতে যদি দেখি সেটার যে জুরিসডিকশন আছে সেখানেও তার ইতে মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। গত 16 বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার ও রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। গত 31 জুলাই ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন সিনওয়ার। 61 বর্ষী সিনওয়ারকে 7 অক্টোবর হামলার মাস্টারমাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল। সিনওয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্বে রয়েছেন। ফিলিস্তিনকে নেতৃত্ব শূন্য করতে তাকে হত্যা করাও ইসরায়েলের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ। এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ, পরবর্তী সেনা প্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সহ বাংলাদেশের চলমান ঘটনাবলীর উপর নজর রাখছেন তারা। এ সময় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সকল সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানান জাতিসংঘ প্রধান।
বুধবার থেকে খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা। জরুরি বৈঠক শেষে বিজিএমইএ জানিয়েছে বুধবার গার্মেন্টস চালু হবে, কাজ চলবে সব বিভাগে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এর আগে সরকারের সাধারণ ছুটি মেনে 2 দিন কারখানা বন্ধ রাখা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় উৎপাদনমুখী কারখানায় আমদানি রপ্তানি প্রক্রিয়া পুরোদমে আবারও শুরু করা হবে বলে আশাবাদী রপ্তানিমুখী শিল্পের ব্যবসায়ী নেতারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। রাজধানীর পাড়ায় পাড়ায় বাড়িঘর দোকান লুট, রাতভর আতঙ্ক, লাঠি সোটা নিয়ে অলিগলি পাহারায় বাসিন্দারা। পনেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা রাষ্ট্রপতির কাছে দিলেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ডক্টর ইউনূস ফ্রান্স থেকে রওনা হবেন আজ। নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করবেন তারেক রহমান। এবং আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে আইজিপির দায়িত্ব দেওয়া হল মইনুল ইসলামকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।